হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তো দেখো, ভিশন ডাব্লিউবিসিএস এ আজকে আমাদের 4 নম্বর ক্লাসের টপিক হচ্ছে স্পোর্টস অ্যাওয়ার্ডস। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি অ্যাওয়ার্ডস লিখেছি ঠিকই, কিন্তু এখানে যদি তোমরা পুরো ক্লাসটা দেখো দেখবে অ্যাওয়ার্ডস বাদেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষাতে বহুবার এসেছে, ওই ধরনের প্রশ্ন বহুবার এসেছে। ঠিক আছে। তো দেখো, এই যে আমাদের স্ট্যাটিক জিকে সিরিজটা চলছে, এই সিরিজটা আজকে 4 নম্বর ক্লাস। 3টে ক্লাস অলরেডি আমাদের হয়ে গেছে। 3টে ক্লাস তোমরা ভিশন ডব্লিউবিসিএসসি ইউটিউব চ্যানেলে গিয়ে ডেডিকেটেড একটা প্লেলিস্ট করা আছে, যেখানে শুধুমাত্র মিসলেনিয়াস এক্সামস এর জন্য স্ট্যাটিক জিকে করানো হচ্ছে। তো তোমরা ওখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আমাদের ক্লাসটা আজকে শুরু করা যাক। তো দেখো, তার আগে আমরা একটা ছোট্ট পিওয়াইকিউ অ্যানালাইসিস করে নিই। আমি পিওয়াইকিউ অ্যানালাইসিস করে যেটা দেখলাম সেটা হচ্ছে স্পোর্টস এর উপরে, মানে এই টপিকটার উপরে মোটামুটি 18তম কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো যে চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আমরা শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে ইন হুইচ স্পোর্ট ইজ অর্জুনা অ্যাওয়ার্ড উইনার দীক্ষা দাগার অ্যাসোসিয়েটেড। বলছে দীক্ষা দাগার, যিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত। ঠিক আছে, গলফ, টেনিস, ব্যাডমিন্টন নাকি অ্যাথলেটিক্স। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন এ, অর্থাৎ গলফ। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফো দেখে নিই। দেখো, দীক্ষা দাগার তিনি হচ্ছেন একজন প্রফেশনাল গলফার। তিনি কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, 2019 সালে তিনি সাউথ আফ্রিকান উমেন্স ওপেনে তিনি কিন্তু ইয়াংগেস্ট ইন্ডিয়ান ওমেন হিসেবে লেডিজ ইউরোপিয়ান ট্যুর টাইটেল কিন্তু তিনি জিতেছেন। ঠিক আছে। তো দেখো, আমাদের কোশ্চেন নাম্বার 2 বলছে উদয় চাঁদ ওয়াজ দ্য ফার্স্ট, কোন অ্যাওয়ার্ড তিনি জিতেছিলেন, মানে কোন অ্যাওয়ার্ড উইনার, যিনি হরিয়ানা স্টেট, মানে কোশ্চেনটা বলতে চেয়েছে যে হরিয়ানা স্টেট থেকে প্রথম এই অ্যাওয়ার্ডটা উদয়চাঁদ পেয়েছিলেন। ঠিক আছে, সেটা কোন অ্যাওয়ার্ড। তো দেখো, পদ্মভূষণ, পদ্মশ্রী, অর্জুন অ্যাওয়ার্ড নাকি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন সি, সেটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে উদয়চাঁদ। ঠিক আছে। আচ্ছা, উদয়চাঁদ সম্বন্ধে আমরা দেখে নিই। দেখো, তিনি হচ্ছে ফার্স্ট রেসিপিয়েন্ট অফ দ্য অর্জুন অ্যাওয়ার্ড ফ্রম হরিয়ানা স্টেট ইন 1961। 1961-এ হরিয়ানা স্টেট থেকে প্রথম তিনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, তিনি কিন্তু রেসলিং ফিল্ডের সাথে যুক্ত। আচ্ছা, এখানে দেখো তিনি কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেল কিন্তু জিতেছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে সেটা। ঠিক আছে। আচ্ছা, এছাড়াও তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন লাইট ওয়েট 67 কেজি ফ্রি স্টাইল রেসলিং এ। সেটা হচ্ছে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ অ্যাট ইয়োকোহামা, জাপান। সেটা হচ্ছে 1961 সালে। ঠিক আছে। এছাড়াও তিনি কমনওয়েলথ জিতেছেন, তিনি এশিয়ান গেমস জিতেছেন। ঠিক আছে, দুবার এশিয়ান গেমস জিতেছেন, একবার হচ্ছে সিলভার, একবার হচ্ছে ব্রোঞ্জ। ঠিক আছে। আচ্ছা, আমাদের দেখো কোশ্চেন নাম্বার 3 বলছে ড্যাশ ইজ দ্য ইয়াংগেস্ট রেসিপেন্ট অফ রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড প্রাপ্ত ইয়াংগেস্ট, ঠিক আছে, সব থেকে কনিষ্ঠ অ্যাওয়ার্ডই কে। ঠিক আছে, গীতা শেঠি, বিরাট কোহলি, বিশ্বনাথন আনন্দ নাকি অভিনব বিন্দ্রা। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অভিনব বিন্দ্রা। ঠিক আছে। আচ্ছা, দেখো, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, যেটা এখন রিনেম হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড হিসেবে। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ক্যাটাগরি, মানে স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে পড়ছে এটা। ঠিক আছে, এটা ইনস্টিটিউট করা হয়েছিল, মানে এটা চালু হয়েছিল 1991 সালে। বিশ্বনাথন আনন্দ হচ্ছে ফার্স্ট রেসিপেন্ট। ঠিক আছে, অভিনব বিন্দ্রা হচ্ছে ইয়াংগেস্ট রেসিপেন্ট। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কে ইয়াংগেস্ট আর কে ফার্স্ট। আচ্ছা, আমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, যে ফর হুইচ অফ দি ফলোইং স্পোর্টস দ্য ফেমাস গোল্ডেন বল অ্যাওয়ার্ড ইজ প্রেজেন্টেড। গোল্ডেন বল, এই চারটের মধ্যে মানে কোন ফিল্ডে, মানে কোন খেলার ফিল্ডে গোল্ডেন বল অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো ক্রিকেট, হকি, ফুটবল নাকি টেনিস। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ফুটবল, এটা আমরা সকলেই জানি। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে হু অ্যামং দি ফলোইং ওয়াজ নমিনেটেড ফর দ্য প্রেস্টিজিয়াস লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। ঠিক আছে, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে কে নমিনেট হয়েছে। অনির্বাণ চ্যাটার্জি, পঙ্কজ আদবানি, দ্যুতি চাঁদ নাকি ভিলেজ ফোগাট। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন ডি। আচ্ছা, এখানে না এই ছবিটা ভুল করে আগের স্লাইডে দেওয়ার বদলে এই স্লাইডে চলে এসেছে। ঠিক আছে, এটা যখন তোমরা পিডিএফটা পাবে এটা কিন্তু কারেকশন হয়ে যাবে, তো এটার জন্য এক্সট্রিমলি সরি। ঠিক আছে। আচ্ছা, দেখো, এখানে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড সম্বন্ধে আমরা দেখে নিই। এটা দেখো, এটা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরির মধ্যে অবশ্যই। ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল 1999-এ।
ঠিক আছে। আচ্ছা, বিনেশ ফোগাট সম্বন্ধে দেখে নিই। তিনি হচ্ছে ইন্ডিয়ান ওমেন রেসলার। ঠিক আছে, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন রেসলার টু উইন গোল্ড ইন দ্য কমনওয়েলথ অ্যান্ড এশিয়ান গেমস। কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে প্রথম মহিলা বক্স মানে রেসলার হিসেবে তিনি কিন্তু গোল্ড মেডেল জিতেছিলেন। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমরা কোন সিনেমাতে এই ভিনেশ ফোগাট বা তার ফ্যামিলি নিয়ে আমরা হিস্ট্রিটা জানতে পারি। ঠিক আছে, তা তোমরা কমেন্ট করে জানিও। আচ্ছা, দেখো কোশ্চেন নাম্বার 6 বলছে ড্যাশ ইজ দ্য ফার্স্ট ওমেন হকি প্লেয়ার টু রিসিভ দ্য রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম মহিলা হকি প্লেয়ারকে। আমাদের অপশনস দেখো, রানী রামপাল, বন্দনা কাটারিয়া, নিক্কি প্রধান নাকি শর্মিলা দেবী। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন এ, অর্থাৎ রানী রামপাল। ঠিক আছে, দেখো রানী রামপাল সম্বন্ধে আমরা দেখে নিই। এটা হচ্ছে তিনি রানী রামপাল। তিনি হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা বর্তমানে বর্তমানে হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। আচ্ছা, 2010 সালে তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন, তখন তার এজ ছিল 15। আচ্ছা, বর্তমানে তিনি কিন্তু আমাদের ভারতীয় হকি টিমের, মহিলা হকি টিমের কিন্তু একজন ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ড পজিশনে তিনি খেলে। এটা যদি পুরো হকি ফিল্ড হয়, ঠিক আছে, হকি ফিল্ড ধরো এইটা হচ্ছে আমাদের গোল পোস্ট আর এইটা হচ্ছে অপোনেন্টের গোল পোস্ট, তো ফরওয়ার্ড কিন্তু সবসময় এই জোনটাতে খেলে। ঠিক আছে, এই জোনটাতে খেলবে মানে উঁচুতে খেলবে। ঠিক আছে। আচ্ছা, তো ইনি হচ্ছেন ফরওয়ার্ড পজিশনে খেলে। তিনি কিন্তু 134টা গোল করেছেন 212টা ইন্টারন্যাশনাল ম্যাচে। ঠিক আছে, বর্তমানে তিনি কিন্তু আমাদের ইন্ডিয়ান ওমেন হকি টিমের ক্যাপ্টেন। আচ্ছা, তিনি কিন্তু পদ্মশ্রীও পেয়েছেন, সেটা হচ্ছে 2020 সালে। 2020 সালে তিনি কিন্তু পদ্মশ্রী পাচ্ছেন। ঠিক আছে, চলো আমাদের 7 নম্বর প্রশ্ন দেখো। বলছে হুইচ অফ দি ফলোইং অ্যাওয়ার্ডস অনলি গিভেন টু মেল স্পোর্টস পার্সন অফ হরিয়ানা স্টেট। মেল স্পোর্টস পার্সন হরিয়ানা স্টেট কে পেয়েছেন, মানে এই অ্যাওয়ার্ডসটা। মানে এখানে বলতে চেয়েছে যে হরিয়ানা স্টেটে শুধুমাত্র পুরুষ পুরুষ খেলোয়াড়দেরকে নিচের কোন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ঠিক আছে, বুঝতেই পারছো প্রশ্নটা কতটা টিপিক্যাল প্রশ্ন একটা। কঠিন কিন্তু নয়, কিন্তু এটা কিন্তু একটা টিপিক্যাল প্রশ্ন হতে পড়ছে। দেখো, ভীম অ্যাওয়ার্ড, মহারাণা প্রতাপ অ্যাওয়ার্ড, একলব্য অ্যাওয়ার্ড নাকি বিক্রমাদিত্য অ্যাওয়ার্ড। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের অপশন বি, অর্থাৎ মহারাণা প্রতাপ অ্যাওয়ার্ড। মহারাণা প্রতাপ অ্যাওয়ার্ড সম্বন্ধে আমরা দেখিনি, এটা হচ্ছে মহারাণা প্রতাপ অ্যাওয়ার্ড। ঠিক আছে, মহারাণা প্রতাপ অ্যাওয়ার্ড হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ হরিয়ানা থেকে দেওয়া হয়। এটা কিন্তু শুধুমাত্র মেল স্পোর্টস পার্সন অফ হরিয়ানা দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা স্ট্যাটিক পয়েন্ট রেখেছি, সেটা হচ্ছে মহারাণা প্রতাপের ঘোড়ার নাম কি? এটা কিন্তু বহু পরীক্ষায় এসেছে, বহু পরীক্ষায় ছোট বড় মিশিয়ে বহু পরীক্ষায় আসে এটা। তো মহারাণা প্রতাপের ঘোড়ার নাম হয়ে যাবে কিন্তু চেতক। প্রশ্ন নাম্বার 8 দেখো, দেওধর ট্রফি। দেওধর ট্রফি ইজ রিলেটেড টু হুইচ অফ দি ফলোইং স্পোর্টস। দেওধর ট্রফি কোন স্পোর্টস এর সাথে যুক্ত? আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম এখানে কিন্তু স্পোর্টস অ্যাওয়ার্ড বাদেও স্পোর্টস রিলেটেড যত রকমের প্রশ্ন হতে পারে সব রকমের প্রশ্ন কিন্তু এটাতে দেওয়া রয়েছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন এ, অর্থাৎ ক্রিকেট। এখানে দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস হিসেবে আমি রেখেছি ফুটবলের যতগুলো অ্যাওয়ার্ডস হতে পারে সব কটাই রেখেছি মোটামুটি, কিন্তু তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো শুধুমাত্র পড়বে, যেমন হচ্ছে রোভার্স কাপ, তারপরে হচ্ছে মার্ডেকা কাপ, তারপরে ডিসিএম ট্রফি, তারপরে ডুরান্ট কাপ, তারপরে বিসি রয় ট্রফি, তারপরে ফিফা ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগ, কলিঙ্গ কাপ, সন্তোষ ট্রফি, আইএফএ শিল্ড, সুব্রত কাপ, তারপরে ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ। ঠিক আছে, আর এখানে রেখেছি আমি ক্রিকেটের অ্যাওয়ার্ডস গুলো। ক্রিকেটের মধ্যে রয়েছে দেখো অ্যাশেজ কাপ, এশিয়া কাপ, সিকে নাইডু কাপ, দেওধার ট্রফি যেটা কোশ্চেনে আছে আমাদের। ঠিক আছে, দেওধার ট্রফি। আচ্ছা, দলীপ ট্রফি, জিটি বিড়লা ট্রফি, আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইপিএল, ইরানি ট্রফি। আচ্ছা, এখানে আছে রঞ্জি ট্রফি, আর আছে সাহারা কাপ, শারজা কাপ, বিজয় হাজারে কাপ, আর উইলস ট্রফি। মোটামুটি এই কটা পড়লে খুব ভালোভাবে তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন দেখো, বলছে দ্য ফার্স্ট ক্রিকেট প্লেয়ার টু বি অ্যাওয়ার্ডেড রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড প্রথম কে পেয়েছেন? এটা কিন্তু অলরেডি আমরা ডিসকাস করেছিলাম। যাই হোক, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি নাকি কপিল দেব। কোন ক্রিকেট প্লেয়ার হিসেবে? ঠিক আছে, প্রথম প্লেয়ার, প্রথম কে পেয়েছে সেটা কিন্তু বলিনি, প্রথম ক্রিকেট প্লেয়ার। প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। আমাদের এটা হয়ে যাবে রাইট অ্যান্সার সচিন তেন্ডুলকার। ঠিক আছে, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার প্রথম পেয়েছিল প্রথম ক্রিকেটার হিসেবে।
তিনি পেয়েছেন। আর ফার্স্ট রেসিপিয়েন্ট হচ্ছে আমাদের বিশ্বনাথন আনন্দ, এবং ইয়াংগেস্ট রেসিপিয়েন্ট হচ্ছে আহ, অভিনব বিন্দ্রা। ঠিক আছে। আচ্ছা, কর্ণম মালেশ্বরী হচ্ছে ফার্স্ট ওম্যান হিসেবে তিনি কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছে। 10 নম্বর প্রশ্ন দেখো, বলছে ইন্দিরা প্রধান ট্রফি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস অর গেম। ইন্দিরা প্রধান ট্রফি কোন স্পোর্টস বা গেমের সাথে যুক্ত? ফুটবল, হকি, ভলিবল, নাকি ক্রিকেট? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের অপশন সি, অর্থাৎ ভলিবল। এখানে দেখো ব্যাডমিন্টনের আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ কাপ, যেগুলো ট্রফি বা কাপ হয়, সেগুলো রেখেছি। ফার্স্টে আছে দেখো এশিয়া কাপ, এটা পরবর্তীতে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা তোমাদেরকে বলবো। আচ্ছা, ইউরোপিয়ান কাপ হয়, চ্যালেঞ্জার কাপ হয়, কনিকা কাপ হয়। আচ্ছা, এখানে আছে থমাস কাপ আর উবের কাপ, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো একদম মুখস্থ রেখে দেবে। আমি এখানে রেখেছি হকির যত রকমের কাপ হতে পারে, যার মধ্যে আগা খান কাপ, তারপরে ধ্যানচাঁদ ট্রফি, সুলতান আজলান শাহ কাপ, ওয়েলস কাপ, স্ট্যানলি কাপ, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমি রেখেছি যেটা, সেটা হচ্ছে ভলিবলের বিভিন্ন কাপ, যেটার মধ্যে ইন্দিরা প্রধান ট্রফি, যেটা আমাদের কোশ্চেনে আছে। আর এখানে পড়তে পারো সিভান্তি গোল্ড কাপ। আর কিছু লাগবে না। 11 নম্বর প্রশ্ন দেখো, বলছে হু among the following received the Arjuna Award in 2023 from মহারাষ্ট্র। মহারাষ্ট্র থেকে 2023 সালে অর্জুন অ্যাওয়ার্ড কে পেয়েছে? অপশনস দেখো আমাদের, বলছে চিরাগ চন্দ্রশেখর শেট্টি, রানকি রেড্ডি সাত্বিক সাইরাজ, ওজাস প্রবীণ দেওতালে, মঞ্জুষা কানওয়ার। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, অর্থাৎ ওজাস প্রবীণ দেওতালে। এখানে দেখো আমরা রেখেছি লিস্ট অফ অর্জুন অ্যাওয়ার্ড উইনার 2023। 2023 সালে যতগুলো অর্জুন অ্যাওয়ার্ড উইনার আছে, আমাদের যতজন আছেন তাদের পুরো লিস্ট কিন্তু আমি এখানে রেখেছি। এই হচ্ছে টোটাল লিস্ট। এর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি। দেখো এখানে বলছে মিস অদিতি গোপীচাঁদ স্বামী, তিনি হচ্ছেন আর্চারির সাথে যুক্ত। কে পেয়েছে এবং তিনি কোন খেলার সাথে যুক্ত, এইটা পড়তে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল ওজাস প্রবীণ দেওতলে, তিনি আর্চারি থেকে। আচ্ছা, তারপর আছে মিস পারুল চৌধুরী, সে এখানে আছে শ্রী মোহাম্মদ শামি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এইবারের জন্য, কারণ মানে ওয়ার্ল্ড কাপে তার ফর্ম যেরকম ছিল, ঠিক আছে, সেটার পর থেকে এটা কিন্তু তাকে দেওয়া হয় ক্রিকেটে অসাধারণ ভূমিকা অর্জন করার জন্য। আচ্ছা, এখানে আছে দীক্ষা দাগার, যেটা আমাদের একদম ফার্স্ট কোশ্চেনে ছিল। এটা পড়বে মিস দিব্যাকৃতি সিং, যিনি হচ্ছে ইকুইস্টেরিয়ান ড্রেসেজের জন্য। ইকুইস্টেরিয়ান ড্রেসেজ হচ্ছে এমন একটা খেলা, যেটা আমরা বাংলা জানি, সেটা হচ্ছে ঘোড় দৌড়, যেটা বলি ঘোড় সওয়ার। ঠিক আছে, ঘোড় সওয়ার খেলাটাই কিন্তু তিনি পেয়েছেন এটা। আচ্ছা, তারপরে দেখো বলছে শ্রী প্রবীণ কুমার আছে, মিস ঋতু এগিয়ে আছে, ঠিক আছে, তারপরে মিস পিঙ্কি আছে। আমি কিন্তু শুধু এইগুলো দাগিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু এর সাথে সাথে এগুলো পড়ে নেবে। আচ্ছা, আর আছে এখানে শ্রী হরিন্দর পাল সিং সন্ধু, তারপরে মিস অন্তিম পাঙ্ঘাল, তারপরে মিস শীতল দেবী, আর আছে এটা শ্রী ইল্লুরি অজয় কুমার রেড্ডি। ঠিক আছে, চলো। 12 নম্বর প্রশ্ন দেখো, বলছে হু অ্যামং দি ফলোইং ওন দ্য উমেন্স সিঙ্গলস টাইটেল অ্যাট WTT ফিটার বেইরুট 2024 টেবিল টেনিস টুর্নামেন্ট। টেবিল টেনিস টুর্নামেন্ট, এটা হচ্ছে WTT, মানে ওয়ার্ল্ড টেবিল টেনিস টুর্নামেন্ট, এরকম কিছু একটা হবে। তো এখানে দেখো অপশনস বলছে এখানে 2024 সালে, তো বুঝতেই পারছো এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর রিলেটেড স্পোর্টস এর টপিক। আমাদের এখানে অপশনস রয়েছে মানিকা বাত্রা, মিমা ইতো, তারপরে সৃজা আকুলা, আর লিউ শিওয়েন। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন অপশন সি, সেটা হচ্ছে সৃজা আকুলা। দেখো সৃজা আকুলা কোশ্চেন, এখানে দেখো র্যাঙ্ক গুলো রেখেছি আমি। সৃজা আকুলা তিনি কিন্তু ওমেন্স সিঙ্গেলস টাইটেল জিতেছেন ইন্ডিয়ার থেকে। আচ্ছা, 2 নম্বরে রেখেছি যেটা, সেটা হচ্ছে মিক্স ডাবলসে কারা জিতেছে, সেটা হচ্ছে পৈমান্তে বৈশ্য অ্যান্ড আকাশ পাল, তারাও ইন্ডিয়ার থেকে। আচ্ছা, 3 নম্বরে আমি রেখেছি হচ্ছে মেন্স ডাবলস। মেন্স ডাবলসে জিতেছে হচ্ছে মানব থাক্কর অ্যান্ড মানুষ সা, তারাও হচ্ছে ইন্ডিয়ার থেকে। 13 নম্বর প্রশ্ন দেখো, বলছে হু রিসেন্টলি বিকেম দ্য ইয়াংগেস্ট ক্রিকেটার, ঠিক আছে, ইয়াংগেস্ট ক্রিকেটার টু উইন শ্রী রিচার্ড হ্যাডলে মেডেল ইন মার্চ 2024। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, বুঝতেই পারছো। তো দেখো মার্চ 2024-এ শ্রী রিচার্ড হ্যাডল মেডেল কে জিতেছে? অপশনস রয়েছে আমাদের, দেখো রচিত রবীন্দ্র, লকি ফার্গুসন, দিভন কনওয়ে, ম্যাট হেনরি। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের রচিত রবীন্দ্র। রচিত রবীন্দ্র সম্বন্ধে দেখে নিই। রচিত রবীন্দ্র কিন্তু নিউজিল্যান্ডের একজন প্লেয়ার,
তিনি কিন্তু ইয়াংগেস্ট রেসিপিয়েন্ট হিসেবে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। আচ্ছা, এছাড়াও কামিলা কের, তিনি হচ্ছে ইয়ার্স টপ ফিমেল ক্রিকেটার আফটার উইনিং দ্য ডেবি হকি মেডেল। ঠিক আছে, এটা কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে পারো। এছাড়াও কেন উইলিয়ামসন কিন্তু ANZ টেস্ট প্লেয়ার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে রচিত রবীন্দ্র উইল জয়েন CSK ahead of IPL 2024। 14 নম্বর প্রশ্ন দেখো, বলছে অর্জুন অ্যাওয়ার্ড ইজ গিভেন ইন হুইচ ফিল্ড। এটা একদম বাচ্চাদের মতো প্রশ্ন, সেটা হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড নিচের কোন ক্যাটাগরিতে দেওয়া হয়? স্পোর্টস, আর্কিটেকচার, মিউজিক নাকি রাইটার? রাইট অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি ইটস স্পোর্টস। 15 নম্বর প্রশ্ন দেখো, বলছে হুইচ অফ দি ফলোইং ফুটবল প্লেয়ার উইন 8th ব্যালন ডিওর অ্যাওয়ার্ড, মানে কোন ফুটবলার তার জীবনের 8তম ব্যালন ডিওর অ্যাওয়ার্ডটা পেয়েছেন অক্টোবর 2023-এ? ঠিক আছে, অপশনস দেখে নাও। অপশনস বলছে এর্লিং হালান্ড, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি মোর অফ দি অ্যাবভ। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো লিওনেল মেসি। লিওনেল মেসি সম্বন্ধে জেনে নিই। 36 বছর বয়সী লিওনেল মেসি কিন্তু তার 8তম ব্যালেন্ডিওর অ্যাওয়ার্ডটি পেলেন। আচ্ছা, সেটা দেওয়া হয়েছিল প্যারিসে। ফার্স্ট ব্যালেন্ডিওর তিনি পেয়েছিলেন 2009-এ। ঠিক আছে, এই 8 নম্বর অ্যাওয়ার্ডটা পাওয়ার ফলে কিন্তু তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো রাইভাল হয়ে গেলেন। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 8 ব্যালেন্ডিওর অ্যাওয়ার্ডস অফ লিওনেল মেসি। লিওনেল মেসির 8টা ব্যালেন্ডিওর অ্যাওয়ার্ড আমরা দেখে নিই। প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন 2009-এ, দ্বিতীয়টা 2011, তৃতীয়টা 2012, 4 নম্বরটা 2013, 5 নম্বরটা 2016, 6 নম্বরটা 2019, 7 নম্বরটা 2021 এবং সর্বশেষ যেটা রিসেন্ট সেটা হচ্ছে 2023 সালে 8 নম্বর অ্যাওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন দেখো, বলছে হুইচ সিটি ইজ দ্য হোস্ট অফ দ্য সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023? সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে, কোন শহরে হয়েছে? অপশনস দেখো, ইটানগর, গুয়াহাটি, কলকাতা না ভুবনেশ্বর। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ইটানগর। ঠিক আছে। আচ্ছা, এটা হয়েছিল দেখো, এটা হয়েছে ইটানগরে। এটা 3 দিন ব্যাপী হয়েছিল। ঠিক আছে, এইটা হয়েছে 6 কান্ট্রিজ এর মধ্যে, 6টা কান্ট্রির মধ্যে এটা হয়েছে, যার মধ্যে ভুটান আছে, বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, মালদ্বীপস আছে, শ্রীলঙ্কা রয়েছে এবং নেপাল রয়েছে। ঠিক আছে, এখানে সেরকম পড়ার কিছু নেই। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17, বলছে হুইচ কান্ট্রি ওন দ্য মেন্স জুনিয়র এশিয়া কাপ 2023 টাইটেল? মেন্স জুনিয়র এশিয়া কাপ 2023 টাইটেল, আমি প্রথম দিকে একটা বলেছিলাম যে এই হকির একটা কথা বলেছিলাম, যে ওখানে এশিয়া কাপ ছিল একটা, এই যেখানে কাপগুলো পড়াচ্ছিলাম সেখানে একটা এশিয়া কাপ বলেছিলাম, আমি বললাম না যে আমি একটু পরে বোঝাচ্ছি। তো এইটা হচ্ছে সেই প্রশ্নটা। বলছে মেন্স জুনিয়র এশিয়া কাপ 2023 টাইটেল কে জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া। এইবার দেখো, এটা এক্সট্রা ইনফো হিসেবে যেটা লিখেছি সেটা হচ্ছে দ্য 2023 মেন্স হকি জুট হকি জুনিয়র এশিয়া কাপ ওয়াজ দ্য 10th এডিশন অফ মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এখানে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ক্রিকেট এশিয়া কাপ ফ্রম 2014 থেকে 2023। 2014 থেকে 2023 সালে এশিয়া কাপ উইনারের পুরো লিস্ট আমরা রেখেছি। দেখো, 2014 সালে শ্রীলঙ্কা উইনার হয়েছিল, রানার আপ হয়েছিল পাকিস্তান, এটা হোস্ট করেছিল বাংলাদেশ, মানে হয়েছিল বাংলাদেশে। 2016 সালে উইনার হয়েছিল ইন্ডিয়া, রানার আপ ছিল বাংলাদেশ এবং হোস্ট কান্ট্রি ছিল বাংলাদেশ। 2018 সালে এটা উইনার ছিল ইন্ডিয়া, রানার আপ ছিল বাংলাদেশ এবং হোস্ট কান্ট্রি ছিল UAE। 2022 সালে দেখো, শ্রীলঙ্কা ছিল উইনার, রানার আপ ছিল পাকিস্তান, হোস্টিং কান্ট্রি ছিল UAE এবং 2023 সালে দেখো উইনার হচ্ছে ইন্ডিয়া, রানার আপ হচ্ছে শ্রীলঙ্কা এবং হোস্টিং নেশন বা হোস্টিং কান্ট্রি হচ্ছে শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান। 18 নম্বর প্রশ্ন দেখো, বলছে ইন্ডিয়া টপ দ্য মেডেল ট্যালি ইন 2023 তাওয়ান আর্চারি এশিয়া কাপ স্টেজ 1 ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট উইথ হাউ মেনি মেডেল, মানে কতগুলো মেডেল সে পেয়েছে, মানে ইন্ডিয়া পেয়েছে 2023 সালে তাওয়ান আর্চারি এশিয়া কাপে? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো 10টা। ঠিক আছে। আচ্ছা, 10টা মেডেল পেয়েছে। এখানে বলছে দিস ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ মেডেলস ওন বাই এনি কান্ট্রি। ঠিক আছে, এটা হয়েছে দেখো তাওয়ান, যেটা হচ্ছে তাইওয়ানে। 19 নম্বর প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন বলছে হুইচ কান্ট্রি হোস্টস দ্য স্পেশাল অলিম্পিক্স সামার ওয়ার্ল্ড সামার গেমস? ঠিক আছে,
রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন এ, অর্থাৎ ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু এই স্পোর্টসটা মানে এই গেমটা কিন্তু ইন্ডিয়া লঞ্চ করেছে বা হোস্ট করেছে। আচ্ছা, ইন্ডিয়া ওন 368 মেডেলস ইন দ্য স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড সামার গেমস। আচ্ছা, যার মধ্যে 284 জন অ্যাথলিটস, যার মধ্যে 85টা গোল্ড, 154টা সিলভার এবং 129টা ব্রোঞ্জ মেডেল আছে। আচ্ছা, এটা কিন্তু এইট ডে গেম হ্যাড। আচ্ছা, এইটা রয়েছে না, এটা হচ্ছে 8 দিন ব্যাপী হয়েছিল, এটা জেনে রাখো খালি, 8 দিন ব্যাপী এটা হয়েছিল। এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন দেখো, বলছে হুইচ টিম হ্যাড ওন দ্য ফার্স্ট আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন 1975। এটা একটা স্ট্যাটিক প্রশ্ন। হচ্ছে 1975 সালে প্রথম কোন কান্ট্রি ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম, বিশ্বের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেটা হচ্ছে 1975 সালে। আচ্ছা, এইবার আমরা এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে দেখো 1975 সালে 4টে টিম সেমিফাইনালে উঠেছিল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে নিউজিল্যান্ড, আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা হলো এই দুজনের মধ্যে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, যাতে অস্ট্রেলিয়া জিতলো 94 রান করে। এবং সেকেন্ড সেমিফাইনাল খেলা হয়েছিল নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, যেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ জিতলো। এবং এই দুটো টিমকে নিয়ে ফাইনাল খেলাটা খেলা হলো, যেটা হচ্ছে 21শে জুন। এটা লন্ডনের লর্ডসে খেলা হয়েছিল। এই দুজনের মধ্যে দেখো, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 291 রান করে প্রথম, বিশ্বের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল 1975 সালে। তো এই ইনফোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং এতক্ষণ অব্দি যদি কেউ ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই একটা লাইক দিয়েছো। এখানে ইম্পর্টেন্ট ইনফো হিসেবে আমরা দেখেছি দেখো রিসেন্ট উইনার্স গুলো। ঠিক আছে, এখানে ইয়ার উইনার, রানার আপ আর রেজাল্ট। দেখো 2011 সালে এটা হচ্ছে ইন্ডিয়ার শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল, এটা কিন্তু ইন্ডিয়া জিতেছিল। ঠিক আছে। আচ্ছা, 2015 সালে অস্ট্রেলিয়া জিতেছিল। তারপরে দেখো এইখানে, আচ্ছা এইটা T20টা, ঠিক আছে। তারপরে দেখো রানার আপ হচ্ছে নিউজিল্যান্ড। 2019 সালে দেখো ইংল্যান্ড জিতেছিল, রানার আপ হয়েছিল নিউজিল্যান্ড। এখানে রেজাল্টটা দেখবে। হুম। আর 2023 সালে দেখো অস্ট্রেলিয়া জিতেছিল, রানার আপ হয়েছিল ইন্ডিয়া, অস্ট্রেলিয়া 6 উইকেটে জিতেছিল। দেখো 21 নম্বর প্রশ্ন, বলছে হুইচ প্লেয়ার হ্যাজ ওন 20 মেজর সিঙ্গেলস টাইটেল। 20টা মেজর সিঙ্গেল টাইটেল, ঠিক আছে, সিঙ্গেলস টাইটেল জিতেছে কে, কোন প্লেয়ার? পেটে স্যাম্পাস, জিম কর্টিয়ার, রজার ফেডরার, নাকি রাফায়েল নাদাল? অপশন, একটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো আমাদের অপশন সি, সেটা হচ্ছে রজার ফেডরার। রজার ফেডরার সুইস প্রফেশনাল টেনিস প্লেয়ার তিনি। ঠিক আছে, তিনি এখন বর্তমানে ওয়ার্ল্ডের র্যাঙ্ক 7-এ তার রয়েছে। তিনি কিন্তু তার 20টা গ্র্যান্ড স্লাম তিনি জিতেছেন মেন সিঙ্গেলস টাইটেল। ঠিক আছে। আচ্ছা, ফেডরার হ্যাজ বিন ওয়ার্ল্ড নাম্বার 1 ইন দ্য এটিপি র্যাঙ্কিংস অ্যাট এ টোটাল অফ 310 উইকস। ঠিক আছে। আচ্ছা, 237টা কনজিকিউটিভ উইক, 310টা উইক তার নামে রয়েছে। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন দেখো, বলছে হাউ মেনি রিংস আর প্রেজেন্ট ইন দ্য সিম্বল অফ অলিম্পিক গেম। অলিম্পিকের লোগো যদি আমরা দেখি, আমরা দেখবো এরকম এরকম কতগুলো গোল রয়েছে। ঠিক আছে, এরকম এরকম কতগুলো গোল রয়েছে। তো এখানে বলছে কতগুলো এরকম গোল বা রিং আমরা দেখতে পাই, সেটা হচ্ছে 5টা। এখানে আমরা দেখেছি দেখো এই 5টা গোল কোন কোন কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে, এই প্রশ্নটা বহুবার এসেছে। দেখো নীল রঙের গোলটা হচ্ছে ইউরোপকে রিপ্রেজেন্ট করে, কালো রঙেরটা করে হচ্ছে আফ্রিকাকে, আহ লাল রঙেরটা করে হচ্ছে আমেরিকাকে, হলুদ রঙেরটা হচ্ছে এশিয়া, এবং সবুজ রঙেরটা হচ্ছে ওশিয়ানিয়া। 23 নম্বর প্রশ্ন দেখো, বলছে লিম্বারাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট। লিম্বারাম কোন স্পোর্টস এর সাথে যুক্ত? অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, আর্চারি, নাকি পোলো? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের আর্চারি। ঠিক আছে, তিনি কিন্তু আর্চারির সাথে যুক্ত। আদার আর্চারি প্লেয়ার্স, অন্য কিছু আর্চারি প্লেয়ার আমরা দেখিনি। অতনু দাস, দীপিকা কুমারী, তরুণদীপ রায়, নীরাজ চৌহান এবং দোলা ব্যানার্জি। 24 নম্বর প্রশ্ন দেখো, বলছে হাউ মেনি সার্কেলস ডাজ এ টার্গেট হ্যাভ ইন আর্চারি। আর্চারিতে মানে তীরন্দাজিতে আমরা দেখেছি যে এরকম একটা রিং, একটা বোর্ড থাকে, যার মধ্যে এরকম এরকম রিং করা থাকে। ঠিক আছে, তো এখানে জানতে চেয়েছে যে এইরকম রিং কটা থাকে। ঠিক আছে, এরকম রিং কটা থাকে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো
এখানে অপশন দেখেছে দেখো 12, 8, 10 নাকি 15। রাইট অ্যান্সার হবে আমাদের 10। 10টা এরকম রিং থাকে। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন দেখো, বলছে লেট বল, স্ট্রোক বল, নো লেট আর দ্য পার্ট অফ হুইচ গেম। মানে এখানে জানতে চেয়েছে স্পোর্টস টার্মিনোলজি যেটা হয়, মানে স্পোর্টস টার্ম গুলো। যেমন ধরো লেগ বাই, এটা কোন খেলাটা টার্ম, সেটা হচ্ছে ক্রিকেট, ঠিক আছে। তারপরে পেনাল্টি, এটা কোন খেলার টার্ম, সেটা হচ্ছে ফুটবল। তেমনই এই লেট বল, স্ট্রোক বল, নো লেট, এগুলো হচ্ছে দেখো, এগুলো হচ্ছে অপশন এ অর্থাৎ স্কোয়াশ। স্কোয়াশ খেলার হচ্ছে পার্ট, মানে টার্ম একটা। আদার টার্ম গুলো দেখিনি। স্কোয়াশের আদার কিছু টার্ম দেখো, ফুট ফল্ট, নট আপ, আউট, ফল্ট, ডাউন, হ্যান্ড আউট, ঠিক আছে, র্যালি, স্ট্রাইকার, হাফ কোর্ট লাইন, আউট লাইন, কোয়ার্টার কোর্ট, বোর্ড, হ্যান্ড ইত্যাদি। 26 নম্বর প্রশ্ন দেখো, বলছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ স্টার্টেড। ফুটবল ওয়ার্ল্ড কাপ কোন সাল থেকে শুরু হলো? 1934, 1928, 1932 নাকি 1930? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 1930। 1930 সাল থেকে কিন্তু প্রথম আমাদের ফুটবল ওয়ার্ল্ড কাপটা শুরু হলো। দেখো, এখানে কিন্তু রিসেন্ট আমরা আহ, কি বলে রিসেন্ট উইনার্স এর আমরা লিস্টটা রেখেছি। সেটা হচ্ছে 2006 সালে, দেখো 2006 সালে ইটালি, ইটালি জিতেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল ইটালি, এবং রানার আপ হয়েছিল দেখো ফ্রান্স, এবং থার্ড প্লেস ছিল হচ্ছে জার্মানি। 2010 সালে হচ্ছে স্পেন জিতেছিল, নেদারল্যান্ডস ছিল রানার আপ, এবং থার্ড প্লেসে ছিল হচ্ছে জার্মানি। আচ্ছা, 2014 সালে হচ্ছে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল, রানার আপ হয়েছিল হচ্ছে আর্জেন্টিনা, এবং থার্ড প্লেস ছিল হচ্ছে নেদারল্যান্ডস। 2018 সালে হচ্ছে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল, রানার আপ হয়েছিল হচ্ছে ক্রোয়েশিয়া, এবং থার্ড প্লেসে ছিল বেলজিয়াম। 2022 সালে দেখো চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা, রানার আপ হয়েছিল ফ্রান্স, এবং থার্ড প্লেসে ছিল ক্রোয়েশিয়া। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে টেবিলটাকে মনে রেখে দেবে। 27 নম্বর প্রশ্ন দেখো, বলছে রাঙ্গাস্বামী কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ গেম। রাঙ্গাস্বামী কাপ কোন গেমস এর সাথে যুক্ত? দেখো, ভলিবল, বাস্কেটবল, হকি, ফুটবল, কোন খেলার সাথে এই রাঙ্গাস্বামী কাপটা জড়িত? সেটা হয়ে যাবে আমাদের হকির সাথে। হকির সাথে কিন্তু এই কাপটা জড়িত। 28 নম্বর প্রশ্ন দেখো, বলছে নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? পাটিয়ালা, বেঙ্গালুরু, কলকাতা নাকি নিউ দিল্লি? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পাটিয়ালা। পাটিয়ালাতে কিন্তু এই স্পোর্টস ইনস্টিটিউটটা অবস্থিত। আচ্ছা, এখানে আমরা কিছু অর্গানাইজেশন, মানে স্পোর্টস অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার রেখেছি। কিছু কিছু মনে রাখা একদমই মানে ইজি, ঠিক আছে। যেমন আমি বলছি দেখো, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, সেটা হচ্ছে লসেন, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, লসেন, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন, লসেন, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল গলফ অ্যাসোসিয়েশন, লসেন, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, লসেন, সুইজারল্যান্ড। মানে এই প্রত্যেকটা কিন্তু লসেন সুইজারল্যান্ডে অবস্থিত। মানে এইগুলো যদি মনে রাখো, তাহলে এই হেডকোয়ার্টার মনে রাখার কোনো দরকারই নেই, একটা মনে রাখলে সবকটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিফা। ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিক, সুইজারল্যান্ডে। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ভলিবল অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে লসেন, সুইজারল্যান্ড। দেখো আরেকটা চলে এলো। আচ্ছা, ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন, সেটা হচ্ছে মিস, সুইজারল্যান্ডে অবস্থিত। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, সেটা হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়াতে অবস্থিত। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন, সেটা হচ্ছে লন্ডন, গ্রেট ব্রিটেনে অবস্থিত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেটা হচ্ছে আইসিসি, দুবাই অবস্থিত। ঠিক আছে, আইসিসি হেডকোয়ার্টার সেটা হচ্ছে দুবাই অবস্থিত। 29 নম্বর প্রশ্ন দেখো, হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফুটবল গোল পোস্ট। দুটো ফুটবল গোল পোস্টের মধ্যে, এটা যদি একটা ফুটবলের গ্রাউন্ড হয়, তো এখানে একটা গোল পোস্ট আর এখানে একটা গোল পোস্ট, এই দুটো ফুটবল পোস্টের মধ্যেকার দূরত্বটা কত? এই মধ্যেকার দূরত্বটা কত? অপশন রয়েছে দেখো, 8.34 মিটার, 7.10 মিটার, 7.32 মিটার নাকি 6.32 মিটার। অপশন গুলো এক্সট্রিমলি কনফিউজিং। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন সি, অর্থাৎ 7.32 মিটার। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটু ভুল করলাম, সেটা হচ্ছে এইটার দূরত্ব হবে না, সেটা হচ্ছে এইটার দূরত্ব হবে, এইটা। ঠিক আছে, এই দুটো স্পোর্টস এর মধ্যে, এই দুটো পোস্টের মধ্যে, মানে এটা যদি গ্রাউন্ড হয়, এইটা একটা গোল পোস্ট, মানে এইটা একটা পোস্ট আর এইটা একটা পোস্ট, তো এই দুজনের মধ্যে, এই দুটো পোস্টের মধ্যে দূরত্ব, ঠিক আছে, এইটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না।
এটা একটুখানি কারেকশন করে নিও। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো, এখানে আমরা দেখে নিচ্ছি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস ফুটবলের। ফুটবলের দিক থেকে দেখো, গোল পোস্টের উইথ মানে হচ্ছে চওড়াটা, যেটা এক্ষুনি পড়লাম, 7.32 মিটার হয় এবং হাইট হয় 2.44 মিটার। আচ্ছা, সার্কামফারেন্স অফ দ্য বল মানে বলের পরিধিটা কত? 68 সেমি এবং 70 সেমি, মানে সেটা ভ্যারি করে প্রত্যেকটা খেলাতে। আচ্ছা, ওয়েট অফ দ্য বল 410 গ্রাম থেকে 450 গ্রামের মধ্যে হয়। ঠিক আছে। আচ্ছা, হকিতে আমরা দেখে নিই। হকির মধ্যে গোল পোস্টের উইথ হচ্ছে 3.66 মিটার এবং হাইট হচ্ছে 2.14 মিটার। সার্কামফারেন্স অফ দ্য বল, বলের পরিধি হচ্ছে 214 মিলিমিটার এবং 235 মিলিমিটার। এটা কিন্তু মিলিমিটার, এটা কিন্তু সেন্টিমিটার, বুঝতেই পারছো, হকি তো ছোট বল হয় একটা, ঠিক আছে, আর ফুটবল তো বড় হয়। আচ্ছা, এখানে দেখো, ওয়েট অফ দ্য বল 156 গ্রাম এবং 163 গ্রাম। বাস্কেটবলের ক্ষেত্রে আমরা দেখিনি, বাস্কেটবলের ডায়ামিটার অফ দ্য রিং, ঠিক আছে, বাস্কেটবলে যে রিংটা হয়, রিং এর ডায়ামিটার হচ্ছে 450 থেকে 459 মিলিমিটার অব্দি। আচ্ছা, হাইট অফ দ্য রিং, এটা পড়ার দরকার নেই। সাইজ 7 অফ দ্য বল ফর মেন এবং সাইজ 6 বল ফর দ্য ওমেন, বলের সাইজ এটা বলছে, ঠিক আছে। আচ্ছা, ভলিবলের ক্ষেত্রে দেখো, হাইট হাইট অফ টপ অফ নেট, ঠিক আছে। এই ভলিবলে যে নেটটা হয় সেই নেটের হাইটটা কত, সেটা হচ্ছে মেন মানে পুরুষদের জন্য 2.43 মিটার এবং মহিলাদের জন্য 2.24 মিটার। সার্কামফারেন্স অফ দ্য বল, বলের পরিধি কত? 65 থেকে 67 সেন্টিমিটার এবং ওয়েট হচ্ছে 260 থেকে 280 গ্রাম। তো এই স্লাইডটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরকম স্লাইড কিন্তু গোটা ইউটিউবে ঘাঁটলেও তুমি কোথাও পাবে না, আমি গ্যারেন্টি। 30 নম্বর প্রশ্ন দেখো, বলছে ডিউরিং এ গেম অফ হকি, হকি খেলার সময়, ফলোইং অ্যান অফেন্স, ইফ এ প্লেয়ার ইজ শোন এ ইয়েলো কার্ড, দেন হি উইল বি সেন্ট অফ দ্য পিচ। মানে এখানে বলছে ফুটবলের মতো হকিতেও হচ্ছে একটা ইয়েলো কার্ড দেখানো হয় যদি কোনো মানে কোনো প্লেয়ার যদি কোনো বাজে কাজ করে ইয়ের মধ্যে, গ্রাউন্ডের মধ্যে থেকে নিয়ম বিরুদ্ধ কাজ করে, তাহলে তাকে একটা ইয়েলো কার্ড দেখানো হয়। তো বলছে সে কত মিনিটের জন্য পিচের বাইরে থাকে। প্রশ্নটা দেখেছো? এরকম প্রশ্ন কিন্তু সচরাচর দেখতে পাবে না, কিন্তু এগুলো কিন্তু কঠিন প্রশ্নও নয়, তুমি যদি একবার মুখস্থ করে নাও এগুলো কিন্তু জীবনেও ভুলবে না। অপশনস দেখো, 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, নাকি 6 মিনিট। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 5 মিনিট, সে কিন্তু 5 মিনিটের জন্য বাইরে থাকে। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন দেখো, সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইজ অর্গানাইজড ইন হুইচ স্পোর্টিং ইভেন্ট। সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কোন স্পোর্টসটা অর্গানাইজ করছে? ঠিক আছে, ভলিবল, ব্যাডমিন্টন, চেস নাকি কাবাডি। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনকে কিন্তু তারা অর্গানাইজ করছে। ইম্পর্টেন্ট পয়েন্টস হিসেবে দেখে নিই আমরা, নেম অফ দ্য স্টেডিয়াম অ্যান্ড লোকেশন, ঠিক আছে। আমরা লোকেশন, স্টেডিয়াম এবং তাদের লোকেশন গুলো দেখে নেবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখবো। সল্ট লেক স্টেডিয়াম কলকাতা, জওহরলাল নেহেরু স্টেডিয়াম নিউ দিল্লি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা হচ্ছে আগের নাম ছিল মোতেরা স্টেডিয়াম, সেটা হচ্ছে আহমেদাবাদ, মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম নিউ দিল্লি, ফিরোজ শাহ কোটলা নিউ দিল্লি, ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, আচ্ছা চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু, লাল বাহাদুর স্টেডিয়াম হায়দ্রাবাদ, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদ, ফতোরদা স্টেডিয়াম মারমাগাঁও, আচ্ছা ইডেন গার্ডেন স্টেডিয়াম কলকাতা, চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই, বারাবাতি স্টেডিয়াম কটক, মৌলানা আজাদ স্টেডিয়াম জম্মু, আচ্ছা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি, হোলকার স্টেডিয়াম ইন্দোর, আচ্ছা মঈন উল হক স্টেডিয়াম পাটনা, ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনাথ ক্রিকেট স্টেডিয়াম সেটা হচ্ছে লখনৌ, আর গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এটা হচ্ছে তিরুবনন্তপুরম। 32 নম্বর প্রশ্ন দেখো, এখানে কি বলছে, বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট উইনার অফ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন কাবাডি। কবাডিতে প্রথম অর্জুন অ্যাওয়ার্ড প্রাপ্ত উইনার কে? কবাডিতে প্রথম কে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিল? অপশন এ তে দেখো বিসি রমেশ, অপশন বি তে আছে মনজিৎ চিল্লার, অপশন সি তে আছে শাহানান্দ মহাদেব শেট্টি, অপশন ডি তে আছে ভোলানাথ গাইন। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সহানন্দ মহাদেব শেট্টি। দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে হি ওন 12 সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টাইটেলস উইথ ইন্ডিয়ান রেলওয়েজ। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু তিনি 12টা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে। দেখো, 33 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ দ্য কাবাডি প্লে ফিল্ড ফর ম্যান।
আমি একটু আগেই বলেছিলাম ওই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে ডাইমেনশন অফ কাবাডি প্লে, মানে এইখানে যদি কাবাডি ফিল্ডটা যদি এরকম হয়, সরি চৌকো হবে, কাবাডি ফিল্ডটা যদি এরকম হয়, তো এই কাবাডি ফিল্ডে দুটো ভাগ থাকে, ঠিক আছে, দুটো এদিকে একটা টিম আর সেই টিমের অপোনেন্ট এদিকে থাকে। তো বলছি ডাইমেনশনটা কত, এই পুরো পরিধিটা কত। অপশন দেখো 13 মিটার ইন্টু 10 মিটার, অপশন বি তে রয়েছে 14 মিটার ইন্টু 10 মিটার, অপশন সি তে রয়েছে 12.50 মিটার ইন্টু 10 মিটার, অপশন ডি তে রয়েছে 14 মিটার ইন্টু 8 মিটার। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের 13 মিটার ইন্টু 10 মিটার। দেখো এইখানে একটা সুন্দর জিনিস আমি রেখেছি, একবার দেখলে আর কোনোদিনও ভুলবে না এটা। এখানে বলছে যে এই যে হকির যে কোর্ট, সরি হকি বলছি, কাবাডির যে কোর্টটা হয় সে কোর্টটা নিয়ে একটু দেখাচ্ছি। দেখো, এটা যদি কোর্ট হয়, তো এই কোর্টের এইদিকে একটা টিম থাকবে আর এদিকে একটা টিম থাকবে, ঠিক আছে। এই দুটো টিমের মধ্যেকার দূরত্বটা আমরা একটু আগে জেনেছি। ইচ দূরত্ব মানে একটা সাইডের দূরত্ব কিন্তু 6.5 মিটার করে, ঠিক আছে, 6.5 মিটার করে এক একটা সাইডের দূরত্ব। আচ্ছা, এইটাকে বলে মিড লাইন, মানে এই যে লাইনটা, এই লাইনটাকে বলে মিড লাইন। এই যে লাইনটা মাঝখান দিয়ে আছে যেটা দুটো টিমকে ভাগ করছে এটাকে বলে মিড লাইন। আচ্ছা, বাল্ক লাইন্স বলে এইগুলোকে, এইটাকে বলে বাল্ক লাইন। দুটো লাইন থাকে একটা কোর্টের মধ্যে, দুটো লাইন থাকে, একটা এই লাইনটা আর একটা হচ্ছে এই লাইনটা। এই লাইনটাকে বলে বাল্ক লাইন। আর এই যে সবুজ রঙের লাইনটা এটাকে বলে কিন্তু বোনাস লাইন। মানে এইখান থেকে ধরো কোনো একজন, এদিকের টিম থেকে কোনো একজন প্লেয়ার কবাডি কবাডি করতে করতে এদিকে এলো, ঠিক আছে, এদিকে আসার পরে প্লেয়ার গুলো তো এদিকে দাঁড়িয়ে থাকে। এবার সে যদি এদিকে কবাডি কবাডি করতে করতে যদি তার এদিকে একটা পা থাকে, একদিকে একটা পা চলে যায়, তাহলে কিন্তু সে একটা পয়েন্ট কিন্তু বোনাস পাবে, ঠিক আছে, একটা পয়েন্ট কিন্তু বোনাস পাবে। এবং সেক্ষেত্রে একটা শর্ত আছে যে তার একটা পা ভেতরে থাকাকালীন আরেকটা পা কিন্তু মানে হাওয়াতে থাকতে হবে, মাটিতে টাচ করলে কিন্তু হবে না। তোমরা যারা প্রো কবাডি লিগ দেখেছো তারা কিন্তু এই নিয়মগুলো একদম ইজি জানো, ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। 34 নম্বর প্রশ্ন দেখো, বলছে হাউ মেনি টাইমস হ্যাজ ইন্ডিয়া ওন দ্য আইসিসি টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ। টি-20 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া কতবার জিতেছে? একবার, তিনবার, চারবার, নাকি দুবার? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মাত্র একবারই জিতেছি আমরা। দেখো, এই হচ্ছে সেই মুহূর্ত যখন আমরা প্রথমবার টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলাম। এখানে কিন্তু তোমরা ধোনিকে খুঁজে পাবে না। যাই হোক, এটা হচ্ছে আমাদের আহ, এটা আমরা রেখেছি যে পুরো লিস্টটা। দেখো 2007 থেকে শুরু করি, এটা টি-20 লিস্টটা। 2007-এ দেখো ইন্ডিয়া উইনার হলো, রানার আপ হলো পাকিস্তান। এখানে প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে শাহিল আফ্রিদি। আচ্ছা, টপ রানার হচ্ছে ম্যাথিউ হেইডেন। আচ্ছা, হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছে উমার গুল। ভেনিউ হচ্ছে সাউথ আফ্রিকা। 2009-এ হচ্ছে উইনার পাকিস্তান, রানার আপ হচ্ছে শ্রীলঙ্কা। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে তিলকরত্নে দিলশান। টপ রানার হচ্ছে সেম তিলকরত্নে দিলশান। হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছে উমার গুল। ভেন্যু হচ্ছে ইংল্যান্ড। 2010 সালে দেখো উইনার হচ্ছে ইংল্যান্ড, রানার আপ হচ্ছে অস্ট্রেলিয়া। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে কেভিন পিটারসন। টপ রানার্স, টপ রান স্কোরার হচ্ছে মহিলা জয়বর্ধনে। হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছে ডির্ক নানেস। ভেন্যু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, 2012 সালে হচ্ছে উইনার ওয়েস্ট ইন্ডিজ, রানার আপ হচ্ছে শ্রীলঙ্কা। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে শেন ওয়াটসন। টপ রানার হচ্ছে শেন ওয়াটসন। হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছে অজন্তা ম্যান্ডিস। আচ্ছা, ভেন্যু হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা, 2014 সালে দেখো উইনার হচ্ছে শ্রীলঙ্কা, রানার আপ হচ্ছে ইন্ডিয়া। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে বিরাট কোহলি। টপ রান স্কোর হচ্ছে বিরাট কোহলি। এবং হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছে হাসান মালিক এবং ইমরান তাহির। ঠিক আছে, কমেন্ট করে জানাও যে ইমরান তাহির কোন টিমের হয়ে খেলতো, এখন তো অবসর গ্রহণ করেছে, কোন টিমের হয়ে খেলতো, ঠিক আছে। আচ্ছা, ভেন্যু হচ্ছে বাংলাদেশ। এখানে দেখো 2016 সালে উইনার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, রানার আপ হচ্ছে ইংল্যান্ড। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে বিরাট কোহলি। টপ রান স্কোরার হচ্ছে তামিম ইকবাল। হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছে মোহাম্মদ নবী। এবং ভেন্যু হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। 2021 সালে দেখো উইনার হচ্ছে অস্ট্রেলিয়া, রানার আপ হচ্ছে নিউজিল্যান্ড। প্লেয়ার অফ দ্য সিরিজ এখানে নেই, যাই হোক। টপ রান স্কোরার সেটা হচ্ছে বাবর আজম। হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা। ভেন্যু হচ্ছে ওমান অ্যান্ড ইউএই। এবং লেটেস্ট যে 2022 সালে হচ্ছে উইনার ইংল্যান্ড, রানার আপ হচ্ছে পাকিস্তান। প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে স্যাম কারান। টপ রান স্কোর হচ্ছে বিরাট কোহলি। হাইয়েস্ট উইকেট টেকার হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ভেন্যু হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো এই স্লাইডটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড। 35 নম্বর প্রশ্ন দেখে নিন আমরা।
ইন টেস্ট ম্যাচ ক্রিকেট হাউ মেনি মিনিমাম ওভার্স ক্যান এ টিম প্লে ইন এ ডে? টেস্ট ম্যাচ ক্রিকেটে একটা টিম সর্বোচ্চ কত ওভার খেলতে পারে? দেখো, 60 ওভার, 80 ওভার, 70 ওভার, নাকি 90 ওভার? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো 90 ওভার। হাইয়েস্ট কিন্তু 90 ওভার খেলতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, টেস্ট ক্রিকেট সম্বন্ধে কিছু জিনিস দেখে নিই আমরা। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু 5 দিন ধরে এটা খেলাটা চলতে পারে, একটা একটা গেম। ঠিক আছে। কনসিস্ট অফ 4 ইনিংস, 4টে ইনিংস হতে পারে এখানে। আচ্ছা, 1861-62-তে টেস্ট ম্যাচ এই নামটা মানে এই কথাটা কিন্তু ফার্স্ট ইউজ হয়। ঠিক আছে। আচ্ছা, বোলিং সাইড ইন এ টেস্ট ক্রিকেট আর রিকোয়ার্ড টু বোল মিনিমাম 15 ওভার্স ইচ আওয়ার। এইটা প্রশ্নটা একবার এসেছে, আমি কোন পরীক্ষা আমি এখন ভুলে গেছি, কিন্তু এটা হচ্ছে প্রশ্নটা এমন ভাবে এসেছিল যে একটা টেস্ট ক্রিকেটে প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টাতে সর্বোচ্চ কত ওভার হতে পারে। সেটা হচ্ছে 15টা ওভার হতে পারে 1 ঘন্টাতে। ঠিক আছে। আচ্ছা, 36 নম্বর প্রশ্ন দেখো, বলছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার স্টেডিয়ামস ইন ইন্ডিয়া লোকেটেড অ্যাট। নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতবর্ষের কোথায় অবস্থিত? আহমেদাবাদ, নিউ দিল্লি, বরোদা, না সুরাত? রাইট অ্যান্সার হয়ে যাবে আহমেদাবাদ। দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রেখেছি, দেখো সিটিং ক্যাপাসিটি, এইটা নিয়েও প্রচুর প্রশ্ন এসছে। সিটিং ক্যাপাসিটি হচ্ছে 1,32,000 সিটিং ক্যাপাসিটি, এতজন মিলে বসে খেলা দেখতে পারবে। ইম্পর্টেন্ট পয়েন্টস হিসেবে এখানে তো জাস্ট ছবিটা রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা আগে নাম ছিল মোতেরা স্টেডিয়াম। আচ্ছা, 37 নম্বর প্রশ্ন দেখো, বলছে মনিকা বাত্রা ওন দ্য ব্রোঞ্জ মেডেল ইন দ্য এশিয়ান কাপ টুর্নামেন্ট, শি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? মানিকা বাত্রা, যিনি এশিয়ান কাপ টুর্নামেন্টে ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? জুডো, চেস, টেবিল টেনিস, নাকি জিমন্যাস্টিক? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের টেবিল টেনিস। ঠিক আছে, তিনি কিন্তু টেবিল টেনিসের সাথে যুক্ত। দেখো, এখানে একটা পয়েন্ট রেখেছি, বলছে শি ইজ দ্য টপ ফিমেল টেবিল টেনিস প্লেয়ার ইন ইন্ডিয়া। ঠিক আছে, টপ র্যাঙ্কে আছে তিনি, এবং র্যাঙ্কস ওয়ার্ল্ডে মানে ওয়ার্ল্ডে তার র্যাঙ্ক হচ্ছে 39, এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু তিনি টপে রয়েছেন। এটা হচ্ছে মনিকা বাত্রা। আচ্ছা, আদার ফেমাস কিছু টেনিস প্লেয়ার দেখে নিই আমরা। আচান্তা শরৎ কামাল, তারপরে সাথিয়া জ্ঞানাশেখরন, অর্চনা গিরিশ কামাত, তারপরে সেবাস্টিয়ান কোর্ডা, এবং নিকি পুনাচা। আর রিলেটেড কিছু ট্রফি মানে টেবিল টেনিসের কিছু ট্রফি, সেটা হচ্ছে ওয়ার্না বেল্লাক কাপ, তারপরে কোর বিলন কাপ, তারপরে সোয়াইথিলাং কাপ, এটা হচ্ছে মেন্স ক্যাটাগরিতে। আর টেবিল টেনিস গ্র্যান্ড প্রিক্স আছে একটা। 38 নম্বর প্রশ্ন দেখো, বলছে দ্য আপিল হাউস দ্যাট এই আপিলটা কোন খেলার সাথে যুক্ত? এটাও কিন্তু একটা টার্মোলজির মধ্যেই পড়ছে। তো হাউ ইজ দ্যাট এই কথাটা কোন খেলার সাথে যুক্ত? দেখো, ব্যাডমিন্টন, ভলিবল, হকি, নাকি ক্রিকেট? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ক্রিকেটের সাথে এটা যুক্ত। ঠিক আছে। এটা হচ্ছে আশিস নেহরা। দেখো, এরকম ভাবে এটা আপিল করছে হাউ ইজ দ্যাট, যখন বুঝতেই পারছো এটা কোন সময় হয়। আচ্ছা, এইখানে যেটা রেখেছি এটাও একটা গুরুত্বপূর্ণ স্লাইড হতে চলেছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ স্লাইড এই ভিডিওতে আমি রেখেছি যাতে অনেক কিছু জিনিস কম হয়ে যায়। দেখো, এটা হচ্ছে একটা পুরো ক্রিকেটের একটা ফিল্ড। ঠিক আছে। এইখানে হচ্ছে ব্যাটার থাকে, মানে যাকে আগে ব্যাটসম্যান বলা হতো। এইখানে বোলার বল করে, এখান থেকে বল করে আর কি। এখানে দেখো, একদম ব্যাটারের পেছনে থাকে কিপার, এবং কিপারের এদিকে মানে কোনার দিকে থাকে স্লিপ, স্লিপের পাশে থাকে গালি। ঠিক আছে। আর এদিকে থাকে লেগ স্লিপ। ঠিক আছে, যেগুলো পরীক্ষাতে আসার মতো এবং এসেছে সেগুলোই বলছি। দেখো, এটাকে বলা হয় কিন্তু শর্ট লেগ, দুটোকে, এটাকে বলে ফরওয়ার্ড শর্ট লেগ, এটাকে বলা হয় শর্ট লেগ। আচ্ছা, এইটাকে বলা হয় কভার, মানে তোমরা জানো যে এখানে পুরো এই এই জায়গাটাকে, ঠিক আছে, এই জায়গাটাকে পুরোটা কভার বলা হয় এবং এটাকে বলে কভার। এটা হচ্ছে মিড অফ, এটা হচ্ছে মিড অন। এই মিড অফ আর মিড অন দিয়ে অনেকবার প্রশ্ন আসে যে কোন সাইডে মানে লেফট সাইডে কোনটা থাকে, রাইট সাইডে কোনটা থাকে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে লং অফ আর লং অন, এটাও প্রশ্ন আসে রাইট সাইড লেফট সাইড বলে। আর এইটা হচ্ছে একটা আছে ফাইন লেগ, আর হচ্ছে থার্ড ম্যান। আর এখানে সেরকম কিছু লাগে না, আর একটা পড়ে রাখবে যে লেগ সাইড কোনটাকে বলে আর অফ সাইড কোনটাকে বলে। ব্যাস এইটুকু বললেই মোটামুটি হয়ে যাবে। 39 নম্বর প্রশ্ন দেখো, বলছে হোয়ার হ্যাজ দ্য আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 বিগান? আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 সালে কোথায় হতে চলেছে? টোকিও, লন্ডন, সাংহাই, নাকি প্যারিস? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সাংহাইতে কিন্তু আর্চারি ওয়ার্ল্ড কাপ হতে চলেছে।
তো দেখো 40 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট প্রফেশন ডিড সৌরভ ঘোষাল রিটায়ার ফ্রম? সৌরভ ঘোষাল কোন স্পোর্টস এর সাথে যুক্ত ছিলেন যেখান থেকে তিনি রিটায়ার নিলেন? তো দেখো, ক্রিকেটার, ফুটবলার, টেনিস প্লেয়ার নাকি স্কোয়াশ প্লেয়ার? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন ডি, সেটা হচ্ছে স্কোয়াশ প্লেয়ার। স্কোয়াশের সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন। এটা হচ্ছেন সৌরভ ঘোষাল। এবং সৌরভ ঘোষাল সম্বন্ধে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো তিনি 12 প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন টাইটেল জিতেছে। ঠিক আছে। আচ্ছা, তার র্যাঙ্কিং কিন্তু টপ 10, মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। ঠিক আছে। আচ্ছা, 31 নম্বর প্রশ্ন দেখো, হু রিসেন্টলি মেড হিস্ট্রি অ্যাজ দ্য ইয়াংগেস্ট এভার চ্যালেঞ্জার ইন দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ? ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপে কে ইয়াংগেস্ট, মানে ইয়াংগেস্ট হিসেবে হিস্ট্রি ইয়ে করেছে আর কি, মানে সব থেকে কনিষ্ঠতম? দেখো, অপশন এতে আছে গুকেশ, অপশন বি তে আছে রমেশ বাবু প্রজ্ঞানানন্দা, অপশন সি তে আছে হরিকৃষ্ণ, অপশন ডি তে আছে অরবিন্দ চিদম্বরম। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন এ, সেটা হচ্ছে গুকেশ। ঠিক আছে। ইনি হচ্ছেন গুকেশ, ইনি হচ্ছে ইয়াংগেস্ট হিসেবে চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে। রিসেন্ট গ্র্যান্ড মাস্টার্স অফ ইন্ডিয়া আমরা দেখে নিই। দেখো, 78তম, সেটা হচ্ছেন কৌস্তব চ্যাটার্জি, যিনি ওয়েস্ট বেঙ্গলের, এবং 2023 সালে পেয়েছেন, হয়েছেন আর কি গ্র্যান্ড মাস্টার। 79তম গ্র্যান্ড মাস্টার প্রাণেশ এম, তামিলনাড়ু থেকে, 2023 সালে পেয়েছেন। মানে এরা সবাই 2023 সালে, তাই বারবার আর বলছি না। আচ্ছা, 80তম, তিনি হচ্ছেন ভিঘ্নেশ এনআর, তিনি তামিলনাড়ু থেকে। আচ্ছা দেখো, 81তম, সেটা হচ্ছে সায়ন্তন দাস, ওয়েস্ট বেঙ্গল থেকে তিনি পেয়েছেন। আচ্ছা, 82তম, সেটা হচ্ছে ভূপপালা প্রানীত, সে হচ্ছে তেলেঙ্গানা থেকে পেয়েছে। 83তম, সেটা হচ্ছে আদিত্য সামন্ত, তিনি পেয়েছেন মহারাষ্ট্র থেকে। আচ্ছা, 84তম, যেটা হচ্ছে লেটেস্ট, সেটা হচ্ছে বৈশালী রমেশ বাবু, তিনি হচ্ছেন তামিলনাড়ু থেকে পেয়েছে। দেখো, এই 78তম এবং 81তমটা আমি হাইলাইট করে দিচ্ছি কারণ এরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছেন। আচ্ছা, 42তম প্রশ্ন দেখো, 42তম প্রশ্ন বলছে, হু ওন দ্য সিলভার মেডেল অ্যাট এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024? 2024 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল কে পেয়েছে? অপশন এতে আছে রাধিকা, অপশন বি ঋতিকা সিং, অপশন সি শিবানী পাওয়ার, অপশন ডি হচ্ছে উদিত কুমার। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন এ, অর্থাৎ রাধিকা। ঠিক আছে, রাধিকা। আচ্ছা, এখানে দেখো 43 নম্বর প্রশ্ন বলছে, হু ইজ দ্য নেপালি ক্রিকেটার হু স্ম্যাশড 6 sixes ইন সিঙ্গেল ওভার ডিউরিং এসিসি মেন্স T20I প্রিমিয়ার কাপ ক্ল্যাশ এগেনস্ট কাতার? ঠিক আছে, মানে একটা ওভারে 6টা ছয় মেরেছেন কে? মানে খেলাটা হচ্ছে এসিসি মেন্স T20I প্রিমিয়ার কাপ ক্ল্যাশ। ঠিক আছে। দেখো, বীরেন্দ্র কুমার, দীপেন্দ্র সিং, অনিল গৌতম নাকি সূর্য থাপা? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি, অর্থাৎ দীপেন্দ্র সিং। দেখো, দীপেন্দ্র সিং। আচ্ছা, এই রেকর্ড কিন্তু আমাদের ভারতবর্ষে যুবরাজ সিং এরও আছে। ঠিক আছে। দেখো, 24 বছর বয়সী নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং কিন্তু এই রেকর্ডটা করেছেন। আচ্ছা, এই রেকর্ডটা কিন্তু আমাদের যুবরাজ সিং এবং কিরণ পোলার্ডেরও রয়েছে। কমেন্ট করে জানাও যে কিরণ পোলার্ড কোন দেশের হয়ে এবং আইপিএল এ কোন টিমের হয়ে তিনি খেলেন। 44তম প্রশ্ন দেখো, বলছে, হোয়ার ডিড দ্য এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 টেক প্লেস? এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় হতে চলেছে? ইন্ডিয়া, ইরান, জাপান নাকি কিরগিজস্তান? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো কিরগিজস্তান। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রেসলিং এশিয়াটিক চ্যাম্পিয়নশিপে, এটা বিশকেকে হচ্ছে। ঠিক আছে, বিশকেক হচ্ছে কিরগিজস্তানের রাজধানী। আচ্ছা, এটা দেখো, হোস্টিং সিটি হচ্ছে বিশকেক, কিরগিজস্তান। এটা হবে হচ্ছে, মানে হয়ে গেছে, এটা 11 থেকে 16 এপ্রিল বিশকেক এরিনাতে হবে এটা। আচ্ছা, চ্যাম্পিয়ন দেখো, ফ্রি স্টাইল চ্যাম্পিয়ন হয়েছে ইরান, গ্রিকো রোমান চ্যাম্পিয়ন হয়েছে ইরান, এবং ওম্যান ওম্যান চ্যাম্পিয়ন যদি হয় তাহলে সেটা হচ্ছে জাপান। 45 নম্বর প্রশ্ন দেখো, বলছে, হু ডমিনেটেড দ্য জাপানিজ গ্র্যান্ড প্রিক্স ইন 2024 সিজন? 2024 এ জাপানিজ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? দেখো, ম্যাক্স ভার্সপারসন, তারপরে সার্গিও পেরেজ, কার্লোস সেইন্স নাকি ল্যান্ডো নরিস? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ম্যাক্স ভেরস্টাপেন। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে পুরো ট্র্যাকটা, যেইটাকে এই এটা হয়েছিল গ্র্যান্ড প্রিক্সটা। যাই হোক। আচ্ছা, এখানে দেখো, ডেট হচ্ছে 7ই এপ্রিল 2024। আচ্ছা, এটা হচ্ছে লোকেশন হচ্ছে সুজুকা ইন্টারন্যাশনাল রেসিং কোর্স, সুজুকা মি পিচার, জাপানে। ঠিক আছে। টোটাল লেন্থ হচ্ছে 5.8780, মানে
5.807 কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, দেখো 47 নম্বর প্রশ্ন বলছে, হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু স্কোর 12,000 T20I রান। 12,000 T20 রান কমপ্লিট করেছেন কোন ভারতীয় ক্রিকেটার? এটা হচ্ছে আমাদের বিরাট কোহলি। ঠিক আছে। আচ্ছা, 47 নম্বর প্রশ্ন দেখো, বলছে হু ওন 2 গোল্ড মেডেলস ইন দ্য ইন্ডিয়ান মাস্টার্স ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024। ঠিক আছে। দেখো, সুনিতা সিং পানওয়ার, নাহিদ দিবেচা, কিরণ মোকাদে, নাকি নিগেল ডি সা। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের নাহিদ দিবেচা। ঠিক আছে, ইনি হচ্ছে নাহিদ দিবেচা। আচ্ছা, উম Divecha is a member of Bombay Gymkhana and associated with Shuttle Craze Academy. ঠিক আছে। আচ্ছা, তিনি কিন্তু আহ, নাহিদ দিবেচা আর কিরণ মোকাডে, তারা কিন্তু মিক্সড ডাবলসও খেলেন। ঠিক আছে, এটা মনে রাখবে। 48 নম্বর প্রশ্ন দেখো, বলছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট হেল্ড ইন কাশ্মীর। ঠিক আছে, কাশ্মীর এই ফর্মুলা 4 কার ইভেন্টটা কোথায় হয়েছিল? জাবারওয়ান হিলস, ডাল লেক, উলার লেক, নাকি পাঙ্গাং সো। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ ডাল লেকে হয়েছিল এটা। ঠিক আছে, এই যে ডাল লেকে এটা হয়েছিল। দেখো, দ্য রেস ইজ এ কোলাবোরেশন বিটুইন ফর্মুলা 4 অ্যান্ড ইন্ডিয়ান রেসিং লিগ আন্ডার দ্য এজিস অফ কাশ্মীর ট্যুরিজম ডিপার্টমেন্ট। এটা করেছে, এটা হচ্ছে ললিত ঘাট থেকে নেহেরু পার্ক পর্যন্ত এটা হয়েছিল। দেখো, এটা হচ্ছে ফর্মুলা 4 রেস সেভার্স বিকন অফ হোপ, সিম্বলাইজিং কাশ্মীর পোটেনশিয়াল অফ এ হাব। মানে কাশ্মীরকে একটা জায়গাতে রাখার জন্য, একটা ফেমাস জায়গাতে আনার জন্য এটা এগুলো করা হচ্ছে। এখন রিসেন্ট দেখতে পারবে অনেক স্পোর্টস ইভেন্ট কাশ্মীরে বা লাদাখে করা হয়। 49 নম্বর প্রশ্ন দেখো, হুইচ টিম ওন দ্য রঞ্জি ট্রফি 2024। 2024 এর রঞ্জি ট্রফি কে জিতেছে? বিদর্ভ, মুম্বাই, সৌরাষ্ট্র, নাকি কর্ণাটক। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন বি, অর্থাৎ মুম্বাই। দেখো, এখানে ইম্পর্টেন্ট পয়েন্টস হিসেবে রঞ্জি ট্রফি উইনার্স আমরা রেখেছি। দেখো, 23-24 সিজনে জিতেছে হচ্ছে মুম্বাই, রানার আপ হচ্ছে বিদর্ভ। আচ্ছা, 2022-23-এ দেখো উইনার হয়েছে সৌরাষ্ট্র, রানার আপ হচ্ছে বেঙ্গল। 2021-22-এ হচ্ছে মধ্যপ্রদেশ জিতছে এবং রানার আপ হচ্ছে মুম্বাই। 2019-20 সিজনে দেখো সৌরাষ্ট্র জিতছে এবং রানার আপ হচ্ছে আমাদের বেঙ্গল। 50 নম্বর প্রশ্ন দেখো, বলছে হু রিলিজড দ্য বুক টাইটেলড FIH ওড়িশা হকি মেন্স ওয়ার্ল্ড কাপ 2023। FIH ওড়িশা হকি মেন্স ওয়ার্ল্ড কাপ 2023 কে জিতেছে? ঠিক আছে, মানে সরি, এই বুকটাকে লঞ্চ করেছে। আচ্ছা, দেখো, রাহুল গান্ধী, নবীন পটনায়ক, অরবিন্দ কেজরিওয়াল, না মমতা ব্যানার্জি। এটা আই থিঙ্ক গেস করতে পেরেছো, সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ নবীন পটনায়ক, ওড়িশার সিএম। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো উড়িষ্যাতে যে ওয়ার্ল্ড কাপ ইয়েটা হয়েছিল, হকি ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে কিন্তু জার্মানি জিতেছিল। এটা জাস্ট এটুকু মনে রেখে দেবে, তাহলেই হবে। এই সম্পূর্ণ ক্লাসটা, এখানে আমাদের ক্লাসটা শেষ হলো, এবং এই ক্লাসটার যে পিডিএফটা, এই পুরো যে পিডিএফটা ক্লাসের যেটা পড়ানো হলো, এই পুরো পিডিএফটা পেতে চাইলে আমাদের এই ভিশন কম্পিটিটিভ এক্সামস অ্যাপটা ডাউনলোড করবে। অ্যাপটাকে ওপেন করলে তোমরা WPPSC যে সেকশনটা আছে, WPPSC এই সেকশনটাই গেলে কিন্তু তোমরা এই পুরো ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যাপের লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা যারা প্রিভিয়াস 3টে ভিডিও দেখোনি, অবশ্যই কিন্তু ভিডিও 3টে দেখে নিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আজকের মতো ক্লাসটা এখানেই রাখলাম। পরের দিনকে আরো একটা টপিক নিয়ে চলে আসবো তোমাদের সামনে।